পুষ্পিতা ঘাড় কাত করলো। যেই উঠতে যাবে নোহা হইচই ফেলে বলল, না, ও কেন যাবে? ও এমনিতেই বোকাশোকা, আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। আয়সা খাতুন অতিষ্ঠ হয়ে পড়লেন এবার। উফ, এই মেয়েটাও না। আচ্ছা বেশ, ওকে যেতে হবে না, তুমি নিয়ে যাও। সে চোখ কপট করে বলল, আমি? তিনি এবার নাক ফুলিয়ে বললেন, এবার বলো না যে তুমিও যাবে না। মায়ের উষ্ণ চোখ মুখ দেখে দমে গেল নোহা। আচ্ছা যাচ্ছি, দিয়ে আসছি খাবার তোমার সাধের প্রতিবেশীকে। সে হনহনে পায়ে রান্নাঘরে যায়। পুষ্পিতাও গিয়ে পেছনে দাঁড়ালো। আয়েশা ওকে বললেন, এতদিন ধরে বান্ধবীকে কিছু শেখাতে পারোনি? তোমার মতো একটু নরম হওয়া শেখাও, একটু ভদ্রতা শেখাও। মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? নোহা ওখান থেকেই জবাব দিল, হ্যাঁ, ওর মতো নরম হয়, আর সবাই পায়ে পিষে দিয়ে চলে যাক। পুষ্পিতার মিহি আওয়াজ, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। নোহা চোখ পাকিয়ে বলল, একদম কথা বলবি না, তাহলে তোকেও এই বাটির মধ্যে ভরে নিয়ে যাব। তারপর তো স্যারকে দিয়ে বলবো, এই নিন, আপনার ছাত্রীকে এনেছি, এখন শিক্ষা দিন গুরু। পুষ্পিতা নিঃসহায়ের মতো চুপ করে থাকে। নোহা গড়গড় করে বেরিয়ে গেল। আয়সা কপাল চাপড়ে বললেন, হে আল্লাহ, এইটুকু মেয়ের এত জেদ, একে কোন ছেলে বউ বানিয়ে নেবে কে জানে। নাহিদের মন বিষণ্ণতায় মোড়া। জানলার দিক চেয়ে বসে ও, চোখে জল, হাতে মানি ব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে মিথিলার সুন্দর একটা ছবি। নাহিদ বৃদ্ধা আঙুল ছবির ওপর আলতো করে বোলায়। কয় বছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় চোখের সামনে। ব্যথাতুর ঢোক গিলল নাহিদ। মিথিলার দিক চেয়ে বলল, আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা একটুখানি কমেনি জানো, অথচ ওরা বলে তোমায় ভুলে যেতে, সব ভুলে সুন্দর করে বাঁচতে। সব কি এতই সহজ মিথিলা? প্রথম প্রেম, জীবনের প্রথম নারীকে এত অনায়াসে ভুলে যাওয়া যায় না। আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে সিরিয়াস ছিলে না। এইটুকু না বোঝার মতো বোকা আমি নয়, কিন্তু কোনো এক ব্যর্থ আশায় বুক বাঁধা ছিল। সে ভেবেছিল আমি আমার মতো করে ভালোবাসবো, একদিন তুমিও ঠিক এইভাবে আমাকে কাছে টানবে। হয়নি। আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মন গলাতে। এতগুলো দিনে আমার ভালোবাসা একটুও ছুঁতে পারেনি তোমায়। জীবনে বাঁচার জন্য আমাকে নয়, আমার টাকাটাকে এত বড় করে দেখলে মিথিলা? একবার আমাকে বেছে নিয়েই দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্য। নোহা দেখলো দরজা হাঁ করে খোলা। সে বাইরে দাঁড়িয়ে থমথমে গলায় ডাকলো, কেউ আছে? সাড়া এলো না। ও আবার ডাকলো, এবারেও না। ভেতরে কেউ নেই নাকি? এতবার ডাকলো, কেউ উত্তরই দিচ্ছে না। নোহা ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে করে মায়াও হলো। সত্যিই তো, হতে পারে ওনারা এখনো কিছু খেতে পারেনি। বাসা অদল বদল করা তো আর চারটিখানি কথা নয়। যতবার ওরা বাসা পাল্টেছে, জীবন বেরিয়ে গেছে ওর। ভাবলো খাবার যখন নিয়ে এসেছে তখন রেখেই যাবে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভেতরে ঢুকলো নোহা। বসার ঘর খালি। নোহার টেবিলের ওপর রাখতে গিয়ে চোখ পড়ল সোজাসুজি শোবার ঘরে। ভুরু গোছালো ও। নাহিদ জানলার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ চটে গেল মেয়েটার। কি অভদ্রের দলবল, বাসাতেই আছে, অথচ এতক্ষণ ধরে সে যে হেদিয়ে ডাকলো, ইচ্ছে করে সাড়া দেয়নি। ও ব্যগ্র পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ায়। একেবারে খেকিয়ে বলে, এই আপনারা কেমন মানুষ হ্যাঁ? নাহিদের আর তো চোখ দুটো মিথিলা ছবিতে ছিল, মনযোগ সবই সেখানে। খালি ঘরে আচমকা এমন জোরালো শব্দে পিলে চমকে উঠল বেচারার। ধরফড়িয়ে দাঁড়িয়ে গেল। ওঠার প্রকোপে হাতের ম্যানিব্যাগ ঠিকরে পড়ল ফ্লোরে। ও প্রচণ্ড ভয় পেয়ে বলল, আপনি আপনি কিভাবে ঢুকলেন? এ ঘরে এলেন কি করে? নোহা আশেপাশে চেয়ে জায়গা খুঁজলো খাবার রাখার। একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বলল, ঢুকেছি দরজা দিয়ে, আর এসেছি পায়ে হেঁটে, বুঝেছেন? নাহিদ মাথা কাত করলো আগের মতো, তবে এখনও বুক ধুকপুক করছে। নতুন জায়গা, আবার বিট্টুটাও নেই। ওকে তো কিডন্যাপ করে যে কেউ সহজেই নিয়ে যেতে পারবে। নোহা খাবার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার মা অনেক ভালো মানুষ। ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে আছেন, তাই খাবার দিয়েছেন। আমি একদম নিয়ে আসতে চাইনি, একরকম জোর করে পাঠালেন আর কি। যাকগে, না খেলে খেয়ে নেবেন, আর খেলে রাতের জন্য রেখে দেবেন, তখন কাজে লাগবে। নাহিদ ছোট করে বলল, এসবের কি দরকার ছিল? সেসব আম্মু জানে। আমি তো ওর মুখের দিকে নজর পড়তে কথা থামলো নোহার। আরও ভালো করে চাইল। নাহিদের চোখের কোণায় সূক্ষ্ম জলের রেস। এক পশলা কান্নার পর চোখ মুছলেও যেমন চিহ্ন রেখে যায়। আপনি কি কাঁদছিলেন মিস্টার ঢেঁড়স?
নাহিদ হতভম্ব হলো, ভ্যাবাচাকা খেলো। একে নাম দুইয়ে ধরে ফেলায় তৎপর আরেক দিক মুখ ঘুরিয়ে বলল, কই না তো। নোহার চাউনি প্রখর, বোঝার চেষ্টায় সে একটা ছেলে কি কারণে কাঁদতে পারে। লাইফ নিয়ে ডিপ্রেসড, চাকরি পাচ্ছে না নাকি সে সময় ওর চোখ যায় মেঝেতে। ওয়াইলেট পড়ে আছে নাহিদের, যেখানে মিথিলার পাসপোর্ট সাইজের ছবিটাও সদর্পে চেয়ে ও এগিয়ে গেল, হাতে তুলে দেখতেই বুঝে ফেলল যা বোঝার। নিশ্চিত হতে বলল, আপনার বুঝি ব্রেকআপ হয়ে গেছে মিস্টার ঢ্যাঁড়স। চকিতে চাইল নাহিদ। ওয়াইলেটটা একরকম কেড়ে নিল ওর হাত থেকে। শান্ত মানুষ মুহূর্তেই কেমন তেতে বলল, আমার ওয়াইলেট ধরেছেন কেন? নোহা ভড়কে যায়, চোখ কুচকে বলে, বাপ রে, ব্যাগে কয় লাখ টাকা আছে শুনি। এভাবে টেনে নেওয়ার কি ছিল নাহিদ? কাজটা ঠিক হয়নি ভেবে আস্তে করে বলল, সরি, আসলে মন মেজাজ ভালো নেই, এই জন্য আর কি। কিছু মনে করবেন না। নোহার ঠোঁট টিপে হেসে বলে, বুঝেছি, গার্লফ্রেন্ড ভেগে গেছে বলে কাঁদছিলেন তাই তো? নাহিদ রুষ্ট চোখে চায়, তেমন চড়া কণ্ঠে বলে, ভেগে যায়নি, বিয়ে হয়ে গেছে। না জেনে কেন আজে বাজে বলছেন? নোহা মজা করেছিল, মানিব্যাগে তো আর কোনো মেয়ের ছবি ছেলেরা অমনি অমনি রাখে না, গার্লফ্রেন্ড হবে বলে আন্দাজে বলা। কিন্তু সত্যিই নাহিদ এই কারণে কাঁদছে শুনে তাজ্জব হয়ে বলল, কি আশ্চর্য, একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ায় আপনি সত্যি এভাবে কাঁদছেন কেন? এটা কি কাঁদার মতো ব্যাপার নয়? নোহার দৃঢ় কণ্ঠ, মোটেই না। এর থেকেও কত বাজে বাজে ঘটনা ঘটছে আপনি জানেন? এই যে আমাদের দেশের কথা ধরুন, সাদা চামড়া বিদেশিদের কাছে তাদের কত টাকা ঋণ, কই দেশ তো কাঁদছে না। প্রধানমন্ত্রী তো দিব্যি গাড়ি করে ঘুরছে। তাহলে? নাহিদ জড় বুদ্ধিতে চোখ বড় করে বলল, আপনার কাছে এই দুটো জিনিসের মানে এক না? অবশ্যই এক না। আপনার থেকেও দেশের ব্যাপারটা মারাত্মক, কারণ দেশের ক্ষতি মানে দশের ক্ষতি, কিন্তু আপনি তো অক্ষত। তাই আপনার বিষয়টা এক্ষেত্রে অতিকায় তুচ্ছ। সহসা এক চেপে হাসল নাহিদ, ওয়াইলেটের দিকে চেয়ে থেকে বলল, আপনার কাছে হয়তো তুচ্ছ, আমার কাছে নয়, কারণ আমি ভালোবেসেছি। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? সে চাইল উত্তর জানার প্রবণতা চোখে। নোহা দুপাশে মাথা নেড়ে বলল, না। তাহলে আপনি বুঝবেনও না। একজন ব্যর্থ প্রেমিকের কষ্ট বুঝতে প্রেম সুলভ হৃদয় লাগে। নোহার শিথিল চাউনি বদলে যায়, গুরুতর হয়। নাহিদ একটু চুপ থেকে বলল, খাবারের জন্য ধন্যবাদ, আমাকে একটু একা ছাড়বেন প্লিজ, একা থাকতে চাইছি। আবার ভেবে বসবেন না তাড়িয়ে দিচ্ছে আপনাকে। কেন যেন মন খারাপ হলো নোহার। শব্দহীন মাথা ঝাঁকিয়ে চুপচাপ হাঁটা ধরল, দরজায় গিয়ে ফিরে চাইল আবার। নাহিদ ওয়ালেট থেকে চোখ নিয়ে জানলার বাইরে ফেলেছে, পরপর বক্ষস্থল ফুলিয়ে ফস করে শ্বাস ছাড়ল। নোহার মনে হলো এই নিঃশ্বাসের নিগর্ম সাধারণ কিছু নয়, হাওয়ার মিলিয়ে দেওয়া কারো বিষাদের ভার। সেই ভার বোঝার ক্ষমতা কি আসলে ওর নেই? ঝকঝকে রাস্তাঘাট, এক একটি উচ্চ স্তম্ভের মতন পরিষ্কার দালান, তকতকে ঝলমলে কানাডা ভূমি দেখে মিথিলার চোখ বিময়ে মুদে আসার জোগাড়। এই তো ঠিক এইরকমই দেশের স্বপ্ন দেখেছে ও। আহা, অবশেষে পেল। প্রাচুর্যে ঘেরা ভীষণ ভীষণ শৌখিনতায় মুড়ে থাকা জীবন এবার আর সুখের অন্ত হবে না। এরা এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে, ল্যান্ড করেছে প্রায় আধ ঘন্টা হবে। মিথিলা সব কিছু দেখে এবার অধৈর্য হয়ে পড়ল, পা হাঁটু ঝিমিয়ে এসেছে ওর। এদিকে পলাশ ফোনে ব্যস্ত, মিথিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। পলাশ নিজেও নড়ছে না, কিছু বলছেও না। সারাদিন এইখানেই থাকার প্ল্যান করেছে নাকি? গাড়ি আসবে না ওর? মিথিলা খেয়ে হারিয়ে এবার কাছে গিয়ে দাঁড়ায়, কি ব্যাপার, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তোমার গাড়ি আসবে কখন? এই তো ক্যাব বুক করেছি, চলে আসবে। মিথিলা নাক কুচকে বলল, ক্যাব কেন? তোমার গাড়ি নেই? পলাশ ফোন থেকে মুখ তুলে চায়। 2 সেকেন্ড ওর দিক দুর্গেই চাউনিতে চেয়ে থেকে হঠাৎই দুপাশে মাথা নেড়ে হাসে। এতে সবটা গুলিয়ে গেল মিথিলার, মাথায় ঢুকলো না কোনো কিছু। বিভ্রমে গলা ভিজিয়ে দাঁড়িয়ে থাকলো পাশে। ক্যাব এলো 15 মিনিটের মাথায়। পলাশ ব্যাগ সহ উঠে বসে। মিথিলা ঠায় দাঁড়িয়ে তখনও। সে গাড়ির জানালা থেকে চেয়ে বলল, এয়ারপোর্টে থাকবে বলে এসেছো নাকি ওঠার জন্য পালকি আনবো? মিথিলার রাগ লাগছে। পলাশের গাড়ি থাকতে সে ক্যাবে যাবে কেন? উঠলেও চোখে মুখে তার তীব্র অনীহা। পাশে বসে ফের একই কথা শোধালো, ক্যাবে যাচ্ছি কেন আমরা? তোমার নিজের গাড়ি নেই পলাশ? না। জবাব শুনে আহত মিথিলা। ঘুটঘুটে অন্ধকার নামলো মুখে। পলাশের গাড়ি নেই এর মানে এখানেও তাকে ট্রামে ট্যাক্সিতে যাতায়াত করতে হবে?
সে বিধ্বস্ত মনে বসে থাকে, তিক্ত গলায় ছোট করে বলে, ধ্যাত। গাড়ি থামলো একটি আলিশান ভবনের সামনে, উচ্চতায় বিশাল। বাইরে থেকে দেখে মিথিলার চক্ষু চড়ক গাছ। উৎফুল্ল হয়ে বলল, এটা তোমার বাড়ি? উত্তর এলো, নামো। মিথিলা দুরন্ত কদমে নেমে যায়। পলাশ ভাড়া মেটালো ক্যাবের। মিথিলা ভবন দেখতে দেখতে হাঁ করে বলল, এত বড় বাড়ি তোমার পলাশ? ও মাই গুডনেস, এ তো আমার কল্পনার চেয়েও বড়। পলাশ পাশে এসে দাঁড়ালে, ওর দিক চেয়ে বলল, এবার বুঝেছি, এই বাড়ি করতে করতে আর গাড়ি কেননি, তাই না? থাক, সমস্যা নেই, আমি এসে গেছি না। এখন আমরা দুজন মিলে গিয়ে একটা মার্সিডিজ কিনে আনবো। পলাশ কেমন করে হাসলো। মিথিলা বলল, কি আজব, আমি যাই বলছি তাতে এরকম হাসছো কেন তুমি? ও ঠোঁটে হাসি রেখে বলল, তোমার কথা শুনে হাসছি। হাসার মতো কি এমন বললাম? কিছু না, চলো। মিথিলার কোনো কিছুই মাথায় ঢুকছে না। এক ঝাঁক প্রশ্ন সমেত পেছনে চলল পলাশের। মেন গেটের বেল বাজালে গার্ড লক খুলে দিলেন। পলাশ গ্রাউন্ড ফ্লোর থেকে যখনই লিফটে উঠতে যাবে, পূর্বেই থেকে এক মেয়ে এসে হামড়ে পড়ল গায়ের ওপর। চমকে উঠল মিথিলা। সাদা চামড়ার মেয়ে, একটা হাঁটু সমান টপ পড়েছে শুধু। পলাশের গলা জড়িয়ে রেখে ইংলিশে বলল, আও পলাশ, আই মিস ইউ। পলাশকে অপ্রস্তুত দেখা গেল না। এই যে বইয়ের সামনে বুকের ওপর অন্য এক মেয়ে, এতে একটুও ভুরুক্ষেপ এলো না যেন। এক হাতে লাগেজ বার, অন্য হাতে পাল্টা মেয়েটির পিঠ আঁকড়ে বলল, আই মিস ইউ টু জ্যানি। মুখের ওপর হঠাৎ একদোলা পানির ঝাপটায় ঘুম থেকে লাফিয়ে উঠল নাহিদ। ভয়ার্ত নেত্রে হকচকি চাইল, কে কে? ঘুম ঘুম চোখ দুটো স্পষ্ট হতে সম্মুখে তীব্রকে দেখা যায়। হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, ওটার পানি মেরেছে মুখে। নাহিদ হতবুদ্ধি হয়ে বলল, কি হলো? তীব্রের অসন্তোষ চোখে চেয়ে, তোকে এখানে ঘুমাতে এনেছি, তাহলে খেয়ে দিয়ে তো মানুষ রাতে ঘুমাবেই, তাই না? আপাতত কিছুদিন তোর ঘুম বন্ধ। নাহিদ মাথা চুলকায়, কি করব তবে? তীব্র ঘুরে হাঁটা ধরল, ছোট করে বলে গেল, ফলো মি। নাহিদ নিরুপায় হয়ে উঠে বসে, পিছু নেয় ওর। তীব্র সোজা তার রুমে গিয়েছে, বসেছে টেবিলের নিকট থেকে একটা চেয়ার টেনে। নাহিদ আসলে আর একটা দেখিয়ে বসতে বোঝালো। বসলো নাহিদ, তখনও কিছু বোঝেনি। টেবিল ক্লকটায় একবার সময় দেখে নিল, রাত বাজে 1টা। বলল, তুই কি এখন পড়বি নাকি? হ্যাঁ। আর তুই আমাকে পড়াবি? চোখ বেরিয়ে এলো ছেলেটার। তীব্রকে পড়ানো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। যান হাতে নিয়ে বসতে হবে। এই ছেলের রেকর্ডে শেষ নেই। ক্লাস 6-এ বসে পড়াশোনা নিয়ে বেশি চাপাচাপি করাতে হোম টিউটারে মাথা ফাটিয়ে দিয়েছিল। সে আর্তনাদ করে বলল, কি? এই না না, আমি পারবো না। তীব্র গরম চোখে চেয়ে বলল, কেন? সমস্যা কি? শুষ্ক ঢোক গিলল নাহিদ। আসল কথাটা মুখ ফুটে বের হলো না। তীব্র কপালে ভাঁজ ফেলে ওর মুখের দিক চেয়ে থাকে। এরপর ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি আমার কাছের মানুষদের আঘাত করি না। তুই তোর মতো করে পড়াতে থাক। পড়াতেই হবে? তীব্র চোখ রাঙালে চটপট বই মেলল ও। তীব্র নিজের মতো বলল, প্রতি রাতে আমাকে পড়াবি। তুই আমাকে যা বোঝাবি পরের দিন আমি সেটা ক্লাসে কপি পেস্ট করে আসবো। ক্লাসে স্পেশালি ভিতু মেয়ের সামনে আমার ভালো পারফরমেন্স জরুরি, আর সেটা নির্ভর করছে তোর ওপর। যদি আমার পারফরমেন্স খারাপ হয়, মাথা না ফাটালেও তোর চেহারার ডিসপ্লে পাল্টে দেব আমি। নাহিদ ভীত কণ্ঠে বলল, এটা কেমন কথা হলো? যদি আমি তোকে পড়াই তাহলে আমি তোর টিচার। টিচারের সাথে এরকম করে কেউ? তীব্র ভুরু উঁচিয়ে বলল, কথা কম, শুরু কর। নাহিদ ফস করে শ্বাস ফেলল, আবলা অসহায় শ্বাস। বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আসলে অনার্স লেভেলের পড়া বই দিয়ে হয় না, পড়াতে হয় নোটস দিয়ে। লেকচারারদের আলাদা নোট থাকে, সেখানে তারা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো তুলে তুলে ক্লাস নেয়। কথাটা বলে সে পড়ানো শুরু করলো। অপরদিকে খুব মনোযোগ দিয়ে শুনছে তীব্র, কিন্তু যতটা মনোযোগী হওয়ার চেষ্টায় সে, মাথায় অতটা ঢুকছে না। এই বয়সে পড়াশোনা এত সহজে হয়? নাহিদ পড়িয়েই যাচ্ছে। মূল্য, মুনাফা, উৎপাদন, খাজনা এসব বিষয়ে গড়গড় করে আওড়াচ্ছে, কিন্তু মাথা ভঁ ভঁ করে ঘুরছে তীব্রর। ডান থেকে বামে, বাম থেকে ডানে চক্কর কাটছে সবেগে। বইয়ে লেখার দিক চাইলেই মনে হচ্ছে নেশালো কিছু মেশানো। ঘুমে একাকার হয়ে আসছে সব। চোখের সামনে পৃথিবী দোলুল্যমান। সে আধ ঘন্টার মাথায় তড়াক করে দাঁড়িয়ে যায়। বিঘ্ন ঘটায় নাহিদ বলল, কি হলো? পানি খেয়ে আসি, দাঁড়া। তীব্র টালমাটাল পায়ে যেতে ঠোঁট চেপে হাসলো নাহিদ। জীবনে নিজের জন্য পড়েছে কিনা সন্দেহ, আর এখন এক মেয়ের জন্য কত কি। তীব্র খেতে যায়নি, গিয়েছে চোখে মুখে পানি দিতে।
বেসিনের ট্যাপ ছেড়ে মাথার তালু ভেজালো। আয়নার দিক চেয়ে বিড়বিড় করলো, শালা লেখাপড়ার চাইতে মাস্তানি করা সোজা, এসব মানুষ করে। সে ফিরে এসে আবার আগের জায়গায় বসলো। বোঝালো কিছুই হয়নি। একরকম গম্ভীর গলায় বলল, শুরু কর। একটা কথা বলবো। তীব্র তাকায়, কি? তোর মনে হচ্ছে না তুই মেয়েটার প্রেমে পড়েছিস? সে নিষ্প্রভ আওড়ালো, এক কথা বারবার বলতে ভালো লাগে না। তুই হয়তো বুঝতে পারছিস না, অবশ্য বোঝার কথাও নয়। জীবনে প্রেম কি তাই তো জানিস না। এই অনুভূতি একদম আলাদা, জানিস, সম্পূর্ণ ব্যতিক্রম একটা জগতে তোকে নিয়ে যাবে, যেখানে তুই হাওয়ায় উড়বি, শয়নের স্বপনে নিজের প্রেমিকাকে দেখবি। দেখিস তুইও আস্তে ধীরে টের পাবি যে তোরও প্রেম হয়েছে। আমি এখনো 100% শিওর তুই প্রেমে পড়েছিস। না, পড়িসনি, রীতিমতো হাবুডুবু খাচ্ছিস। তীব্র চেয়ারে পিঠ এলিয়ে আড়মোড়া ভাঙল। এতগুলো কথায় বদলতে খুব সাবলীল জবাব দিল, পড়লে পড়েছি, পছন্দ করলে প্রেম করব, প্রেমে পড়লে বিয়ে করে নিয়ে যাব, এর মাঝে আর কোনো কথা নেই। পরের দিন তীব্রর ক্লাস নিতে হয়নি। প্রিন্সিপাল কর্তৃক কি একটা মিটিং হেতু আজকে ক্লাস হবে না। সকল শিক্ষকদের থাকতে হবে সেখানে। তীব্রও আছে, তবে 10 মিনিটের মাথায় মনে হলো এখানে ওর কাজ নেই। এসব ফ্যাচর ফ্যাচর শোনার চেয়ে সিগারেটে দুটো টান বসানো ভালো। যে কোনো রকম অনুমতি ছাড়াই কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মকবুল খেয়াল করতেই থেমে গেলেন। পাশে বসা ফোরকানকে বললেন, এভাবে চলে গেলেন কেন উনি? থাক, বাদ দিন, আপনি বলুন যা বলছিলেন। লোকটার মেজাজ খারাপ হলো, দাঁত চেপে বসে রইলেন। তাও এই ফোরকানের নতুন লেকচারে নিয়ে একটু বেশি গদগদ ভাব। সারাদিন পারলে নিজের রুমে বসিয়ে রাখে, এমন আদিক্ষেতা যেন প্রধানমন্ত্রীর ছেলে। তীব্র ধূমপানের জন্য একটা আদর্শ জায়গা খুঁজছে। চারপাশে ছাত্রছাত্রীদের হাঁটাহাঁটি, চলাফেরা। এদের সামনে তো খাওয়া যাবে না, কিন্তু যাবে কোথায়? হঠাৎ মনে পড়ল লাইব্রেরির কথা। এটা এই কলেজের শো পিস, ফাঁকাই থাকে। ছাত্রছাত্রীরা পড়বে কি, পাও মারায় না। সে তৎক্ষণাৎ দোতলা পেরিয়ে লাইব্রেরিতে গেল। তনুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি ভরছিল বোতলে। তীব্রকে ওদিক যেতে দেখেছে, অমনি বোতল টোতল ফেলে চলে গেল ক্লাসে। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গল্পে মেতে। পুষ্পিতা সব সময়ের মতো একা এক কোণায় বসে বেঞ্চের। তনুজা গিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, এই পুষ্পিতা, চলো লাইব্রেরিতে যাব। এখন? হ্যাঁ হ্যাঁ, এখনই এসো। পুষ্পিতা রাগ করেনি, ভাবলো বই নেবে, বাধ্যের মতো সাথে চলল। তীব্র বসেছিল খুব আরামে। আচমকা সজাগ কানে চপল পায়ের শব্দ পেতে সোজা হয়ে বসল। পদধ্বনি এদিকেই আসছে। সে তাড়াহুড়ো করে সিগারেটের টুকরো ফেলে দেয় জানলা দিয়ে। পরপর তাক থেকে সে বই সামনে পেলে টেনে নামাতে যায়। অনেকদিন ব্যবহার না হওয়ায় ধুলো জমেছে মলাটে। তীব্র টানার তপে বাতাসে ময়লা উড়ে নাকে মুখে ঢুকে গেল। খুকখুকে কাশিটা খুব কষ্টে জোরে বের হওয়া থেকে বাঁচল ও। আস্তে ধীরে কেসে জায়গায় বসলো এসে। বই মিলে রাখলো সামনে। এদিকে তনুজা দরজা অবধি এসে দাঁড়িয়ে যায়। তার পাশের জানলা থেকে উকি দেয় ভেতরে। তীব্র বসে পড়ছে। কি মনোনিবেশ! তনুজার বুকটা ভরে গেল ওকে দেখে। পেছনে থাকা পুষ্পিতা ওকে দাঁড়াতে দেখে বলল, কি হলো, ভেতরে যাবে না? তনুজা তৎপর পিছু চেয়ে আঙুল ঠোঁটে চেপে চুপ করতে বোঝায়। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কিছু হয়েছে? তনুজার ফিসফিসে কণ্ঠ, স্যার ভেতরে আসতে বলো, শুনতে পাবে। সেও এবার ফিসফিস করে বলল, কোন স্যার? বলতে গিয়ে তনুজার চেহারা লালচে হয়। তীব্র রেজা তালুকদার। পুষ্পিতার নির্ভেজাল উত্তর, শুনতে পেলে কি হবে, আমরা তো বই নিতে এসেছি। তুমি যাও, গিয়ে বইটা নিয়ে চলে এসো। তনুজা বলল, বই নিতে আসনি তো, আমি স্যারকে দেখতে এসেছি। পুষ্পিতা গড়বড়ে চোখে চাইল। তনুজার ঠোঁটে হাসি। সে ধ্যান মেরে চেয়ে আছে তীব্রর দিকে। পুষ্পিতা এবার চাপা কণ্ঠে ভয় এনে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছ? কোনোভাবে কেউ যদি দেখে নেয় তুমি লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখছো, কি হবে ভাবতে পারছো? আর স্যার যদি দেখে ফেলেন, কি ভাববেন উনি? মান সম্মান সব যাবে, নিজে ডুববে, আমাকেও ডোবাবে। তনুজা সূচক শব্দ করে বলল, উফ পুষ্পিতা, বিরক্ত করো না তো, দেখতে দাও। পুষ্পিতার নাকাল দশা। সে আতঙ্কিত, ভয় পাচ্ছে কেউ দেখে ফেলার। তার ওপর কেমন করে চেয়ে আছে তনুজা। একজন টিচারকে ছাত্রীরা এইভাবে দৃষ্টি দিয়ে গিলে নেওয়ার ব্যাপারটা জানাজানি হলে আর ভাবতে পারল না ও। এর মধ্যে তনুজার মোহগ্রস্ত কণ্ঠ এলো, দেখেছো পুষ্পিতা, স্যার পড়াশোনা নিয়ে কত সচেতন। আর অন্য স্যারগুলোকে দেখো, ক্লাস না হলে এর আনন্দে ভাসে, ম্যাডামদের সাথে হাহা হিহি জুড়ে দেয়। অথচ স্যার
এখানে নিরিবিলি বসে বসে পড়ছেন। ওনাকে দেখে বাংলাদেশের সব ফাঁকিবাজ শিক্ষকদের শিক্ষা নেওয়া উচিত না বলো? হ্যাঁ ভাই উচিত। এখন চলো। আহা এমন করো না তো। তনুজা তার রেজাকে দেখছে। এখানে তৃতীয় ব্যক্তি হতে এসো না তো তুমি। পুষ্পিতা ঠোঁট উল্টে বলল, স্যারকে তো ক্লাসে গেলেও দেখতে পারবে, এভাবে দেখার কি দরকার? এভাবে দেখার মধ্যে যে সুখ, সেটা কি আর সবার সামনে দেখায় আছে রে মেয়ে? গফুর ছাদ থেকে কোনো একটা কাজ ছেড়ে নামছিলেন, ওদেরকে ওখানে দেখে ডাক ছুড়লেন, এই মেয়েরা ওখানে কি করছো? পুষ্পিতা চমকে তাকায়, তুতলে বলে, জি বই। উনিও সরল মনে ভাবলেন বই নেবে, বললেন আচ্ছা, নিয়ে তাড়াতাড়ি চলে যেও। তনুজা পিয়ন গফুরকে পাত্তা দেয় না। কলেজে থাকাকালীন এর হম্বিতম্বি দেখতে দেখতে সে অভ্যস্ত, তাই পুষ্পিতার মতো ভয় পাবার তো দূর, ফিরে দেখলও না। সে তখনও মত্তের ন্যায় তীব্রকে দেখছে। আচমকা বই থেকে ঝট করে চোখ তুলল তীব্র। সরাসরি নজর মিলতেই কলিজা ছলকে উঠল তনুজার। তীব্রকে দাঁড়াতে দেখে বাকিটুকু সাহসও গায়েব। গফুর নেমে যেতেই হাঁপ ছাড়ল পুষ্পিতা। ওষ্ঠ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বলল, তোমার তীব্র রেজাকে আর দেখতে হবে না বোন, আল্লাহর দোহায় এবার চলো। সে না দেখেই হাত টানে ওর, সারা না পেয়ে তাকায়, বক্ষস্থল ছ্যাদ করে ওঠে অচিরে। কোথায় তনুজা, কোথায় কি? তীব্র দাঁড়িয়ে সামনে, একদম নাকের ডগার ওপর যেন। ভয়ে পুষ্পিতার রুহ উড়ে গেল এবার। তীব্র কখন এসে দাঁড়িয়েছে? তনুজা কোথায় গিয়েছে কিছুই টের পায়নি। তীব্র একবার ওর ধরে রাখা হাতের দিক দেখল, তারপর মুখের দিক। পুষ্পিতার দৃষ্টি অনুসরণ করে চাইতে চট করে হাতটা সরিয়ে আনে। লজ্জায় বুঁদ হয়ে মিশে যায় মাটিতে। ইস, শেষে কিনা স্যারের হাত ধরে টেনেছে। পুষ্পিতা কুণ্ঠায় হাঁসফাঁস করে চোখ নামিয়ে নেয়, কাপা কণ্ঠে বলে, সরি স্যার। তীব্রর কপালে ভাঁজ, ছোট করে শোধালো, কি নাম? পুষ্পিতার চোরা নয়ন তখন আশেপাশে। এই তনুজা ওকে বিপদে ফেলে কোথায় পালিয়েছে? তীব্র ধৈর্যহীন পুরো কণ্ঠে বলল, নাম জিজ্ঞেস করেছি। ও ঢোক গিলে তাকালো পুষ্পিতা। তীব্র এক ভুরু বাঁকালো। পুষ্পিতা, এটা আবার কেমন নাম? মানে কি নামের? পুষ্পিতা চোখ ঘুরিয়ে ভেবে বলল, মনে হয় ফুল। মনে হয় কেন? নিজের নামের মানে নিজে জানো না? কে রেখেছে? পুষ্পিতা আদল সংকীর্ণ করে বলল, নানু। বেঁচে আছেন? পুষ্পিতা নিচের দিক চোখ রেখে দুপাশে মাথা নাড়ালো। তীব্র আদেশের মতন বলল, পরের বার নামের মানে শুনে আমাকে এসে জানাবে, মনে থাকবে? পুষ্পিতা বাধ্যের ন্যায় ঘাড় কাত করল এক পাশে। ক্লাসে যাও। নির্দেশ মেনে দুরু দুরু বুকে ঘুরে হাঁটা ধরল পুষ্পিতা। এপাশ ফিরে এতক্ষণে রুদ্ধ হওয়া দমটুকু ছাড়ল যেন। একেবারে উড়ে যাওয়ার মতন করে আস্ত কদমে সিঁড়ি ভেঙে নেমে গেল নিচে। তীব্র বুকে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, নিঃশব্দে হাসে। যে হাত পুষ্পিতা ধরেছিল সেদিকে একবার চোখ বুলিয়ে বলে, আজকে তুমি হাত ধরে ছেড়ে দিলেও যেদিন আমি ধরবো সেদিন কোনো ছাড়াছাড়ি নেই। সালমা বেগম কদিন যাবৎ অসুস্থ, আগের চেয়েও শরীরটা কাহিল হয়েছে। শুকনো কাশি, গভীর রাতে গা কাঁপানো জ্বর, কোমরের ব্যথাতে নাজেহাল দশা। মাঝে মধ্যে বিছানা রেখে উঠাও দুষ্কর হয়ে যায়। রাহাতের খেয়াল রাখা হয় না। ছেলেটা প্রায়ই রাতে না খেয়ে ঘুমায়। এক সময় তার চকচক করে রাখা ঘরটা আজ এলোমেলো পড়ে থাকে। শরীরে কুলালে রান্না করতে পারেন, আর না কুলালে তাও না। তখন রান্না বসাতে হয় খোরশেদুলকে। বাড়িতে তারা তিনজন, রাহাত বাচ্চা মানুষ, ও তো আর পারবে না। গোছালো সংসার আচমকা এরূপ অবিন্যস্ত হওয়ায় খোরশেদুল ভালো বিপাকে পড়েছেন। সারাদিন অফিসে খাটুনির পর বাসায় ফিরে কুটো নেড়ে দুটো করার ইচ্ছে হয় কার? মন মেজাজ শরীর কিছুই সায় দেয় না তখন। খোরশেদুল তাওয়ায় মাছ ভাজছিলেন। অফিস থেকে ফিরে এখনও হাত মুখ ধুতে পারেননি। কোনো রকম জামাকাপড় ছেড়েই কাজে লেগেছেন। ছোট ছেলেটা খিদেই মুখ শুকনো করে বসে আছে। ঘর থেকে ভেসে আসছে সালমার রুগ্ন গলার কাশির ভাঙা শব্দ। এই প্রথম জীবনে এই প্রথম খোরশেদুলের মনে পড়ল পুষ্পিতাকে। প্রখরভাবে উপলব্ধি করলেন, এখন হয়তো মেয়েটা থাকলে সব কিছু সহজ হতো আরও। অন্তত বাসায় ফিরে এমন কষ্ট করতে হতো না। কিছুক্ষণ থমকে থাকার মতন ভাবলেন তিনি। মাছগুলো নামিয়ে রেখে চুলা বন্ধ করে চলে এলেন ঘরে। সালমা বিছানায় শুয়ে, দেহ ঘোরানো দেওয়ালের দিকে। খোরশেদুল গলা খাকারি দিলে ফিরে চাইলেন।
চোখে মুখে কিছু বলতে চাওয়ার প্রবণতা। শোধালেন, কিছু বলবে? হ্যাঁ, মানে ওই। সালমা আস্তে ধীরে উঠে বসতে নেন, এর মধ্যে মাথা চক্কর কেটে ওঠে। সহসা শক্ত করে খাটের পায়ে আঁকড়ে ধরলেন হাতে। খোরশেদুল এগোতে গেলে হাত উঁচু করে মানা করলেন। ভদ্রলোক থামলেন সেথায়, তবে ইতস্ততা নিয়ে পাশে বসলেন। আজকাল সালমার সঙ্গে কথা বলতে এলে কেমন গুলিয়ে আসে সব শব্দ, বাক্যের হদিস পাওয়া যায় না। পুষ্পিতা যাওয়ার পর থেকে দুজনের সম্পর্কের মধ্যে কেমন ঠান্ডা নিস্পৃহতা ভিড়েছে। সালমার নির্জীব আচরণগুলো মস্তকে বিভ্রম ধরিয়ে দেয়। রাগারাগি করা, রেগে কথা বন্ধ করে দেওয়া, গাল ফোলানো। পূর্বের সালমা এই চুপচাপ সালমা থেকে অধিক সহজ যেন। কি বলবে? প্রশ্নটায় ধ্যান ভাঙল খোরশেদুলের। জিভের ঠোঁট ভেজালেন প্রথমে, রয়ে শয়ে বললেন, ভাবছিলাম পুষ্পিতার একটা খোঁজ খবর নেওয়া উচিত। কোথায় আছে না আছে, অন্তত থানায় একটা জিডি করলে কেমন হয়? সালমার বিরস নেত্রযুগল চকিতে তাকালো, কণ্ঠে অবিশ্বাস। তুমি বলছো এ কথা? খোরশেদুল চাউনি দেখে অস্বস্তিতে পড়লেন। অপ্রদীপ স্বর সাবলীল রাখার প্রয়াস করে বললেন, হ্যাঁ, আসলে হঠাৎ মনে হলো ও এতদিন এই বাড়িতে ছিল, আমাদের কাছেই ছোট থেকে বড় হয়েছে। তাছাড়া তুমি ওকে ছাড়া থাকতে পারছো না, তাই ভেবে দেখলাম যে একটা বিবেকবোধ থেকে হলেও আমার উচিত ওর ব্যাপারে খোঁজ নেওয়া। আর কি? সালমা কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইলেন, অচিরে চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকে 2 মাস মেয়েটা নেই, আমি কাঁদছি, রাহাত কাঁদছে, তখন একবারও এসব ভাবলে না? সব সময় সেই ছোট্টটি থেকে ওকে যা নয় তাই বলে অপমান করেছ। সেদিন তো সবার সাথে গলা মিলিয়ে চরিত্র নিয়ে বললে। সেই মানুষের আজ হঠাৎ এত দরদ কেন? বারবার পুরনো কথা টেনো না, আমি তো তোমাদের জন্যই বললাম। সালমা মুচকি হেসে বললেন, খোরশেদ, আর যাই হোক, পুষ্পিতার ব্যাপার নিয়ে আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না। মেয়েটা যেখানেই থাকুক, অন্তত এখান থেকে ভালো আছে। হয়তো হয়তো যেখানে থাকছে সেখানে কেউ ওর সাথে কুকুরের মতন ব্যবহার করছে না। এমন হলে আমি চাইবও না ও এখানে আসুক। যেখানে দুবেলা খাবার খোটা দিয়ে বাঁচতে হয়, সেখানে একটা পশুও থাকে না। পুষ্পিতা তো রক্তে মাংসে গড়া মানুষ ছিল। খোরশেদুল রেগে দাঁড়িয়ে গেলেন। তুমি অহেতুক কথা বলো না সালমা, আমি নিতান্ত দায়িত্ববোধ থেকে বলছিলাম যা বলার। তুমি রাজি থাকলে করব, না হলে না। এর মাঝে এত বাড়তি কথার তো প্রয়োজন নেই। সেই তো, বউ অসুস্থ, পেটের দায়ে অফিস থেকে ফিরে রান্না করতে হচ্ছে, খুব পরিশ্রমের কাজ, এই জন্যই হঠাৎ দায়িত্ববোধটা জেগে উঠল, তাই না? মুখের ওপর জবাবটায় খোরশেদুলের বাক্য স্তব্ধ, তালা ঝুলে গেল ঠোঁটে। আর একটা উত্তরও দিলেন না তিনি। ওদিকে বাইরে থেকে বাবা মায়ের সমস্ত কথা বার্তা শুনে ফেলেছে রাহাত। ভেতরে ঢুকতে নিয়েও ঢুকলো না, চলে গেল বসার ঘরে। সেই বারান্দায় গিয়ে দাঁড়ালো, যেখান থেকে তীব্র হাত নেড়ে ডেকেছিল ওকে, বলেছিল কয়েকদিনের মধ্যে ছোট আপুকে খুঁজে এনে দেবে, জানাবে সে কোথায়। অথচ আজ কতগুলো দিন তীব্র দেখা নেই। স্কুল যাতায়াতের সময় রাহাতের হন্য চোখে খুঁজে বেড়ায় ওকে। করিম সাহেব দোকানের ওই বেঞ্চিগুলোতে আর তো নজর ঘুরে ফিরে যায়, কিন্তু তীব্রকে দেখা যায় না। ওর বন্ধুরা থাকে শুধু। রাহাতের আকাশ ভেঙে কান্না পেল, খুদে মনের আশপাশে ভর্তি হলো বিষণ্ণতায়। শুধু রাস্তার দিক চেয়ে বিড়বিড় করলো, কোথায় গেলে ছোট আপু? আর আপনিই বা কথা দিয়ে কোথায় গেলেন ভাইয়া? মিথিলা তাজ্জব বনে পলাশের দিক চেয়ে। মেয়েটা তখনও ওর বুকে, ছাড়াছাড়ির নাম নেই। স্ত্রীর কাছে তার নিশ্চয় বড় কটু দৃশ্য। পলাশ, এই মেয়েকে আর তোমাকে এভাবে জড়িয়ে ধরেছে কেন? এতক্ষণে সরে এলো দুজন। জেনি ভুরু কুচকে শোধালো, ফালাস, হু ইজ দিস লেডি? মিথিলা। আর মিথিলাকে বলল, ও আমার বন্ধু জেনি, এই অ্যাপার্টমেন্টেই থাকে। জেনি হাসলো, চোখের নিকট সাদা চামড়ায় ভাঁজ পড়ল। নাইস টু মিট ইউ মেটিলা। মিথিলা তবদা খেয়ে গেল। নিজের নামের উচ্চারণ শুনে মেজাজ তিরিক আকারে বেঁকে গেছে, চোখ দুটো ঘুরছে বারবার পলাশের হাতের ওপর, যেটা প্রতাপ নিয়ে বসে আছে জেনির কাঁধে। সৌজন্যবোধও উত্তর দিল না মিথিলা। ব্যস্ত পলাশের হাতটা ছিটকে ফেলার মতো সরিয়ে নিল জেনির কান থেকে। তারপর খপ করে কবজি চেপে হাঁটা ধরল সামনে। ঘটনায় ভরকে গেল ওরা। পলাশ বলল, আরে কি হলো? মিথিলা ডানে বামে তাকালো না, উত্তরও দিল না। একেবারে ওকে সমেত লিফটে উঠে যায়। দৌড় আটকানো মাত্রই গজগজ করে বলে, একটা মেয়ে তোমাকে এভাবে জড়িয়ে ধরলো, তাও আমার সামনে, আর তুমি কিছু বললে না? কি বলবো? নিরুৎসাহিত পলাশ। কি বলবে মানে? অন্য কেউ তোমায় জড়িয়ে ধরবে কেন? অন্য মেয়ে কোথায়? তোমাকে তো বললাম ও আমার বন্ধু। বন্ধু হলে এমন গায়ে পড়তে হবে? পলাশ মৃদু তেতে বলে,
গাইয়াদের মতন কথা বলবে না মিথিলা, এটা তোমার বাংলাদেশ নয়, কানাডা। এখানে আলাপ করতে গেলেও একজন অন্যজনকে জড়িয়ে ধরে। ইটস টু মাচ কমন হিয়ার। মিথিলা পাল্টা তেতে বলল, ওদের জন্য যত ইচ্ছে কমন হোক, কিন্তু তুমি আমার স্বামী, তোমাকে আমি ছাড়া কেউ ধরবে না, না মানে না। পলাশ ভুরু গুটিয়ে চেয়ে থাকে, তারপর নিস্তার ঝেড়ে বলে, আচ্ছা বেশ, এসব বাদ দাও এখন, আমার প্রচুর খিদে পেয়েছে, বাসায় গিয়ে কিছু একটা বানিয়ে দিও। মিথিলা আঁতকে উঠল যেন। বানিয়ে দেব মানে? রান্না করতে হবে। হ্যাঁ, কেন? ও চূড়ান্ত ভাবসাব নিয়ে বলল, রান্না আর আমি রান্না করতে পারি না। কান উচালো পলাশ। ওকে, সমস্যা নেই, সবাই সব কিছু পারে না তো। তুমি পারো না যখন শিখে নেবে, ইউটিউব দেখে দেখে রাঁধবে। আর শুধু রান্না কেন, সংসারের সবই কাজই তো এখন তোমায় করতে হবে। মিথিলা হতবাক হয়ে বলল, মানে? আমি কেন করব? তোমার মেড নেই? ততক্ষণে লিফট 10 তলায় পৌঁছায়। দরজা খুললে পলাশ বলল, বের হও। মিথিলা বাইরে আসে, তবে চোটপাট দেখিয়ে বলে, আমি কিন্তু রান্না বান্না পারবো না পলাশ, তুমি মেডকে দিয়ে করাও এসব। আমার এত সুন্দর নখ আমি। পলাশ দরজার লক খুলতে খুলতে জানালো, মেড নেই। কথা থামলো ওর। পরপরই উদ্বিগ্ন হয়ে বলল, নেই মানে? এত বড় বাড়ি আর মেড রাখনি? পলাশ দরজা খুলে ঘরের ভেতর ঢুকলো। তোমাকে আমি বলেছি এটা আমার বাড়ি। মিথিলা পেছনে ঢোকে, ঘরের দিকে তাকানোর সময় নেই তার। দুরু দুরু বুকে উঁচু গলায় শোধালো, নয়? পলাশের মৃদু জবাব, না, আমি এখানে ভাড়া থাকি, যেভাবে ঢাকায় তোমরা ভাড়া থাকো ঠিক অমন। মিথিলা দাঁড়িয়ে গেল, অস্ফুটে শোধালো, মানে? পলাশ ফিরে তাকায় ওর দিকে, নিঃসংকোচে জানায়, মানে আমার এখানে বাড়ি গাড়ি কিছুই নেই মিথিলা, মেয়ের তো আরও পরের কথা। আমি এখানে একটা ছোটোখাটো সফটওয়্যার কোম্পানিতে জব করছি। তাই যে শৌখিন লাইফ লিড করার কথা ভেবে মাতাল হয়ে তুমি কানাডায় এলে, ওসব এখনই ভুলে যাও। গোটা আকাশটা ভেঙে মাথায় পড়ল মিথিলার। আর্তনাদ করে বলল, কি? তার বৃত্তাকার চোখ দুটো দেখে হাসি পায় পলাশের। সারাটা পথ মিথিলার এই প্রতিক্রিয়া ভেবেই মনে মনে হেসেছে। এত অবাক হওয়ার কিছুই নেই। কানাডায় বাড়ি গাড়ি করা মুখের কথা ভাবছ? মিথিলা ধপ করে কাঁচে বসে পড়ল, হা হতাশ করে বলল, এর মানে তোমার কিছু নেই? বাংলাদেশে তুমি যা এখানেও তাই। পরপরই জ্বলন্ত চোখে চেয়ে বলল, তুমি আমাকে এসব কিছু বলনি কেন? কেন ঠকালে আমাকে? পলাশ আশ্চর্য হয়ে বলল, ঠকালাম কোথায়? আমি শুধু বলেছি আমি কানাডায় সেটেল, আমি এখানকার নাগরিক। একবারও বলিনি সেখানে আমার রাজপ্রাসাদ আছে, চড়ার জন্য ঘোড়ার গাড়ি আছে। বলেছি? তুমি নিজে থেকে এসব ভেবে নিলে তো আমার কিছু করার নেই। আর শোনো, এতটা পথ জার্নি করে এসে এসব ফ্যাচ ফ্যাচ করার সময় নেই। যাও, হাত মুখ ধুয়ে রান্না বসাও। মিথিলা মুখ ঘুরিয়ে বলল, পারবো না। পারবে না তো তোমাকে এখানে এনেছি কেন? ও বিহ্বল হয়ে বলল, তুমি আমাকে এখানে কাজ করাতে এনেছ? পলাশ বলল, তবে বউ হয়েছ, এতগুলো পয়সা খরচ করে তোমাকে এখানে এনে তো আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না মিথিলা। তার ওপর এসেছো জোর করে, থানা পুলিশ মামলা আরও কত কত থ্রেট দিলে না আমাকে। এবার নাও, তোমাকে কানাডায় আনা হয়েছে, কিন্তু এখানে থাকতে হলে যে আমার কথা অক্ষরে অক্ষরে মানতে হবে। যা বলবো সব শুনতে বাধ্য তুমি। আমি বাইরে থেকে রোজগার করে আনবো, আর তুমি ঘরের সব কাজ করে রাখবে। মেড টেট রেখে পয়সা নষ্ট করার মানে আছে? তাছাড়া বিদেশে সবাই নিজেদের কাজ নিজেরাই করে, এতে লজ্জার কিছু নেই। যাকগে, কেবিনেটে চাল আছে, ধুয়ে বসিয়ে দাও। ফ্রেশ হতে যাচ্ছি, এসে যেন দেখি খাবার অর্ধেক রেডি। এই কথার একটু অনর্থ হলে বুঝবে পলাশ কী জিনিস। শান্ত গলায় তর্জন দিয়ে চলে গেল সে। মিথিলা হাঁ করে চেয়ে রইল তার যাবার দিক। বাপের ঘরে একটা প্লেট ধুয়ে ভাত খায়নি, আর এখন রান্না করবে? হাই কপাল, এ কেমন লীলা দেখাচ্ছে! এ জীবন তো ও চায়নি। এবার কি হবে? তখন রাত। ঘুমন্ত গাজীপুরের সব থেকে উঁচু বৃক্ষের মগডাল থেকে ভেসে আসছে হুতুম প্যাঁচার ভুতুড়ে ডাক। অল্প অল্প উত্তাপ গরমের। পুষ্পিতা বিছানা ঝাড়ছে। মশারির এক মাথা টানানোর মধ্যেই রুমে এলো নোহা। এসেই বলল, একটা কথা জিজ্ঞেস করবো রে পুষ্পিতা। ও ভুরু কুচকে চাইল, তোর আবার অনুমতি নিতে হয়? বল না, কি বলবি? নোহার মধ্যে ইতস্ততা। সময় নিয়ে বলল, মিথিলা আপুর কি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল?
কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার। পাল্টায় তার স্বাভাবিক মুখবিবর মনে পড়ে সেই রাতের ঘটনা। মিথিলার বদলে ওকে তুলে নিয়ে যাওয়া, একটা ছেলের বুক চাপড়ে কান্নার শব্দ। এসব কথা পুষ্পিতা কাউকে বলেনি, নোহাকেও নয়। মিথিলার মিছিমিছি বদনাম হবে ভেবে সবটা চাপা দিয়েছে ভেতরে। তবে আংশিক সত্যি বলেছিল নোহাকে, অন্য কারো বদলে ওকে নিয়ে গিয়েছে। কিন্তু সেই অন্য কেউটা যে মিথিলা সেসব নয়। সে যেভাবে নাহিদকে ঠকিয়েছে ওসব শুনলে কে কি ভাববে। শত হলেও তার বোন, একসাথে বড় হয়েছে। ওদের নিয়ে কেউ কিছু বললে পুষ্পিতা মেনে নিতে পারে না। ওকে থম মেরে যেতে দেখে গা ধরে ঝাঁকালো নোহা। কি রে, চুপ হয়ে গেলি কেন? ছিল জানিস কিছু? পুষ্পিতা নড়ে ওঠে, সত্যিটুকুন সন্তর্পণে গিলে নেয়, আমতা আমতা করে বলে, কই না তো, ছিল না। ও ঘুমায়? ঘুম পেয়েছে অনেক। নোহা বলল, হ্যাঁ ঘুমা। পুষ্পিতা মশারি কোনো রকম টাঙিয়ে শুয়ে পড়ল চটপট। বেশিক্ষণ নোহার সামনে থাকলে ধরা পড়ার আতঙ্কে পালালো একরকম। মেয়েটার কাছে কোনো অলৌকিক শক্তি আছে বোধহয়, কিভাবে যেন পড়ে ফেলে ওকে। পুষ্পিতার চোখ খিচে মনে মনে বলল, সরি রে নোহা, এই নিয়ে দুবার মিথ্যা বললাম তোকে, মাফ করে দিস। ওদিকে নোহা নিম্নাষ্ট কামড়ায়, মশগুল হয় চিন্তায়। পুষ্পিতার কথায় সে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না, কারণ আজ ওই ছেলেটার ওয়ালেটে ও মিথিলার ছবি দেখেছে। এক ঝলক দেখলেও চিনতে ভুল হয়নি, কিন্তু ধরা দেয়নি তাও। প্রথমত বিষয়টা জানতে চেয়েছিল, কারণ মিথিলাকে ও ছোট থেকে দেখেছে। কলেজ পড়াকালীন থেকেই সে সারাক্ষণ ফোনে ফুসুর ফাসুর করত, প্রেম করত নির্ঘাত। কিন্তু সেটা কি এই ছেলের সঙ্গে? ওই জন্য ইচ্ছে করে জিজ্ঞেস করা, গার্লফ্রেন্ড ভেগে গেছে কি না। কিন্তু ছেলে তো তেমন কিছুই বলল না। আবার ছেলেটিকে প্রথম দিন থেকে ওর চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছে যেন। রাস্তায় এত লোক দেখে, এভাবে কি মনে রাখা যায়? আবার পুষ্পিতার কথা অনুযায়ী যদি কারোর সাথে সম্পর্ক না থাকে, না আর ভাবা গেল না। নোহার বিচক্ষণতা কোনোভাবেই সাড়া দেয় না আজ, কিন্তু ভাবতে হবে তাও। হাল ছাড়লে তো চলবে না, আরও প্রখরভাবে চিন্তা করতে হবে এই নিয়ে। আচ্ছা, এমনও তো হতে পারে শুধুমাত্র ছেলেটা পছন্দ করত মিথিলাকে, ও করতো না। আদৌ এরকম কিছু, নাকি ঘটনা উল্টো? কার থেকে জানবে এবার, কিভাবে সব হিসেব মেলাবে? আজ শুক্রবার, আয়েশা খাতুনের অফিস বন্ধ। বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। নোহাদের এই নতুন বাসাটায় একটাই বারান্দা, তাও উত্তর দিক বরাবর। ওখানে সূর্যের আলো সোজাসুজি পড়ে। পুষ্পিতা দুপুরের গোসল সেরেছে কেবল, মাথায় পেঁচানো গামছা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পিঠে বসার ভেজা চুল ছেড়ে গামছা মেলে দিল গ্রিলে বাঁধা রশিতে। তাকে লাগছে মায়াময় স্নিগ্ধ স্নাত বেলি ফুলের মতন। ওদের পাশে উচ্চতায় খাটো একটি লাগোয়া দালান আছে, এক একটি ঘরের জানলা এদিকেই মুখ করে তৈরি। সবসময় থাই গ্লাস টানা থাকে, ভেতরে সব কিছু অস্পষ্ট। আচমকা কোনো এক জায়গা থেকে পুরুষালী কণ্ঠ এলো, টেনে টেনে গান ধরেছে, রূপসী তোমার ভেজা চুল, এই মন কইরাছে আকুল। চমকে উঠল পুষ্পিতা, গায়ের ওড়না ঠিকঠাক করে চকিতে খুঁজল চারিদিক। তৎক্ষণাৎ জবাব এলো, এদিক ওদিক কি দেখছো? এই যে আমি। তারপর কতগুলো পুরুষের হাসির শব্দ। পুষ্পিতা ঘাবড়ে গেল, এক মুহূর্ত না দাঁড়িয়ে ছোটার মতন করে ঢুকে গেল ঘরের ভেতর। তখনই সামনে পড়লেন আয়েশা। ওর অপ্রস্তুত ভীত মুখটা দেখে বললেন, কি হয়েছে? পুষ্পিতার আদল সংকীর্ণ, কিছু বলতে নিল। সে সময় সে একই কণ্ঠ গান ছড়ে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আহা, কই গেলেন? এই যে ম্যাডাম, ভয় পেলেন নাকি? আরে আমাদের ভয় পাওয়ার কি আছে? আর একবার এদিকে আসুন না, একটিবার চাঁদ মুখখানার দর্শন দিন দেখি। ফের একাধিক হাসির আওয়াজ, দল বেঁধে মজা নিচ্ছে ওরা। যা বোঝার বুঝে গেলেন আয়েশা। হন করে বারান্দায় গিয়ে বললেন, এই কে রে? কোন হতচ্ছাড়া বিরক্ত করছিস? ওপাশে কাউকে দেখা গেল না, তবে একজন চিল্লিয়ে বলল, ও চাচি, আপনার মেয়েকে বিবাহ করিতে চায়, রাজি থাকিলে বলুন কবুল। পাশেরগুলো সশব্দে হাসে, আনন্দ ধ্বনিতে চিল্লিয়ে ওঠে। নোহা রুমে ছিল, দুরন্ত পায়ে ছুটে এসে বলল, তোর দাদিকে গিয়ে কবুল বলতে বল, হারামজাদা। একেবারে মেরে তক্তা বানিয়ে দেব। থাই গ্লাসটা সরল এবার। কতগুলো মাথা উকি দিতে আয়েশা নোহাকে টেনে নিয়ে এলেন। নোহা চেতে টেতে একাকার হয়ে বলল, কোথাকার কোন অজাত কুজাতগুলোকে ভাড়া দিয়েছে। পাশের ফ্ল্যাটে ব্যাচেলার, পাশের বিল্ডিংয়ে ব্যাচেলার। অসহ্য। আয়েশা বললেন, আহা, এত চেতিও না, আমি ওই বাড়ির মালিকের সাথে কথা বলে দেখছি। এগুলো যে এত অসভ্য জানাতে হবে তো। তারপর মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকা
পুষ্পিতাকে বললেন, তুমি আর এই বারান্দায় কিছু শোকাতে যেও না, বারান্দার দরজা দিয়ে রেখো সব সময়। দুজনেই কাপড় চোপড় যা শোকাতে হয় ছাদে গিয়ে দিও, ছাদ থেকে তো ওদের ঘর দেখা যায় না। পুষ্পিতা এবারও ঘাড় হেলায় একপাশে। ইদানিং তীব্রর মেজাজ খারাপ। অবশ্য মহারাজের মেজাজ ভালো থাকেই বা কখন, শীত হোক বা বর্ষা হোক, সকাল বা বিকেল, তার মাথায় আবহাওয়া একটাই, তালু বরাবর সর্বদা মধ্যাহ্নের দগদগে সূর্য ঘুরে বেড়ায়। তবে আজকের ব্যাপার ভিন্ন। গত 3 দিন যাবৎ তার হাবভাবের অবস্থা একটু বেশি পরুষ। এর কারণ পুষ্পিতা। এই মেয়ে সারাদিন ঘরে খিল দিয়ে বসে থাকে, দোর খোলা তো দূরে থাক, একবার বাইরে উকিও দেয় না। একমাত্র ভার্সিটিতে ছাড়া তার মুখ দর্শন করার উপায় নেই। কলেজে যাওয়ার জন্য বের হয় কখন সেটাও বুঝতে পারে না তীব্র। 9টা বাজেই তো বের হয়েছিল সেদিন, কিন্তু রাস্তায় পুষ্পিতাকে দেখেনি। এইরকম হলে প্ল্যান সাকসেসফুল হতে হতে যে যুগ পেরিয়ে যাবে। তীব্র তপ্ত মেজাজখানা কিছুতেই ঠিক হচ্ছে না। উল্টে গলার কাজটায় খুসখুস করে জানান দিল, প্রত্যন্ত সুখে টান বসানোর সময় এসেছে। সিগারেট প্যাকেট পকেটে ভরে ছাদের পথ ধরল। নাহিদ গরুটা একটা ছেলে হয়েও সিগারেটের ধোঁয়ায় খুক খুক করে কাশে, এমন কাশি যেন গলার হাড় ভেঙে বেরিয়ে আসবে বাইরে। তীব্র মহাবিরক্ত, অভিব্যক্তি সমেত শূন্য ছাদে গিয়ে দাঁড়ায়। তখন সন্ধ্যা নামার ভাব, চারিদিক ঝাপসা অন্ধকারে ছেয়ে, ঠান্ডা ঠান্ডা বাতাসে তীব্রর জমাট মন ফুরফুরে হয়ে আসে। নিমিষেই দুটো সিগারেট সাবার করে ফেলল। বাতাসে ছাদের দরজা একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। তীব্র সময় কাটানো শেষে ফিরতে নেয়। চেপে যাওয়া দরজা যখনই খুলতে যাবে, পূর্বে ওপাশ থেকে ঠেলে দিল কেউ একজন। অমনি টিনের দৌড় দুম করে ওর কপালে ঠুকে গেল। চূড়ান্ত পর্যায়ের একটা বাড়ি খেয়ে তীব্র কপাল ধরে পিছিয়ে যায়, হক চকায় ভীষণ। পরপরই আগুন জ্বলল মাথায়, মস্তিষ্কের ঘিলু শুদ্ধ টকবগিয়ে ওঠে। স্বভাবসুলভ বিট্টু মাস্তান সত্তা খুঁড়ে বেরিয়ে এলো। প্রচণ্ড ক্ষেপে বলল, শালা! গলা টিপে মেয়ে সামনে দেখতেই বাকি কথা রুদ্ধ স্থগিত। পুষ্পিতা ভয়ে একটুকুন হয়ে তাকিয়ে। তীব্র থামল, কপাল থেকে হাত নামিয়ে আরো ভালো করে তাকালো। সত্যি কি কাঙ্ক্ষিত মুখখানা চোখের সামনে ওর? পুষ্পিতা তখনই বড় মায়া করে শোধালো, লেগেছে স্যার? ব্যথা পেয়েছেন? তীব্র এতক্ষণে বুঝলো এটা সত্যিই সে, যার জন্য তার তবিয়ত 480 ডিগ্রিতে ঘুরছিল। কিন্তু এই মেয়ে গুহা থেকে বের হলো কি করে? ঘরে যেভাবে ঘামটি মেরে থাকে, এটা তো গুহায়। সে ঠিকঠাক হয়ে দাঁড়ালো এবার। স্যার সুলভ গাম্ভীর্য আনলো গলায়, ইচ্ছে করে ব্যথা দিলে ব্যথা পাবো না? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, এই বাবা না না, আমি একদমই দেখিনি, বিশ্বাস করুন। এমন কাতর ব্যাকুল কণ্ঠটা তীব্রর ওপর বিশেষ প্রভাব ফেলেনি। কড়া কণ্ঠে বলল, আমি সহজে কাউকে বিশ্বাস করি না, এরকম মেয়েদের তো একদমই না। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, জি এরকম মেয়ে? তীব্র ধমকের সুরে বলল, সেটা তোমাকে বলতে হবে। পুষ্পিতা চুপসে যায়, বক্ষ চিরে হতাশা আসে সুপ্ত আকারে। ছোট জীবনটা ওর গত হলো মানুষের ধমক খেয়ে খেয়ে। সে অপরাধীর ন্যায় মাথা নোয়ালো, চুপচাপ সরে এলো তীব্রর সামনে থেকে। ছাদে মেলে দেওয়া ওদের জামা কাপড়গুলো হাতে তুলে পিলপিলে কদমে নিচে নামতে গেল যে, অমনি হাওয়ার বেগে এসে পথ আগলায় তীব্র। হুটহাট বিষয়ে কিছু চমকালো মেয়েটা, চাইল গোলাকার চোখে। তীব্র মোটা ভুরু কুচকে বলল, আমি ব্যথা পেয়েছি দেখেছ? পুষ্পিতা ছোট কণ্ঠে বলল, জি? সরি বলেছ তুমি? জি বলেছি তো মাত্র, আমি অ্যাকসেপ্ট করেছি। পুষ্পিতা চোখ নামিয়ে বলল, জি না। তীব্র বলল, তাহলে চলে যাচ্ছিলে কেন? যতক্ষণ না আমি সরি অ্যাকসেপ্ট করছি, তোমার উচিত এখানেই দাঁড়িয়ে থাকা। পুষ্পিতা তাজ্জব চোখে চায়। এগুলো কেমন কথা? কিছু বলতে মন চাইলেও গরম বাক্য নরম ঠোঁটের ডগায় এনো না। কোমল কণ্ঠে বলল, আমি আপনাকে দেখিনি, দেখলে এভাবে দরজা খুলতাম না। তীব্র অলিক আশায় চেয়েছিল এতক্ষণ। এত কিছুর পরেও পুষ্পিতার একই রকম নম্র আওয়াজ নিরাশ করলো ওকে। ব্যর্থ মুগ্ধ চোখ গেঁথে রইল মসৃণ ওই আদলখানির ওপর। মনে মনে বলল, একটু রেগেও কথা বলতে পারো না, ভীতু মেয়ে। রাগলে তোমায় কেমন লাগে? আমার মতো বাজে নাকি বুকে ছুরি বসানোর মতো সুন্দর?